এবার আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প, মাত্রা ছিল ৩.৩। এখনো আতঙ্কে নরসিংদীর মানুষ। নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করবে রাজু। ৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে ৩টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। নির্বাচন বিলম্বিত করতে গণবিরোধীরা চক্রান্ত করছে। জামাতকে ভুল পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূকম্পন অনুভূত হলো আশুলিয়ায়। সকাল 10:30টার দিকে কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা ১০ জন, আহত হন শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পনে কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিদা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। সকালে নিজ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। চাকরি সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। রাজধানীর পুরনো ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সকালে পুরনো ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে গিয়ে এমনটি জানান তিনি। বলেন, রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। এছাড়া ভূমিকম্পে যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করা হবে এবং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এটার মধ্যে অলমোস্ট কোনো বালু সিমেন্ট রড টড নাই, বালু সিমেন্ট মানে হালকা কোন রকম দিয়ে ওইটা করা হচ্ছে, যার জন্য এই ভূমিকম্পে যেহেতু 7 তলার উপরে ওইটা চাক চাক করে ভেঙে পড়ে। এটা হলো এই বাড়ির কাহিনী, কিন্তু এই এলাকার কাহিনী আরো ভয়াবহ। হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারত। মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কি হইতো এটা উইডো। 3 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তকবে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 8:15টায় ড্রক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শেরিং তকবে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তকবের এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় সহ 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ ভিত্তিক গণশিক্ষা, কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তার দল। তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতেই পিআরের জন্য চিৎকারকারী দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ভূমিকা না রাখলেও নানা ইস্যুতে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। গণভোটে থাকবে আর হ্যাঁ না, এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি
ভিশন 2030 দিয়েছিলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। যারা ২৪-এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, এটা একটা মাফিয়া সংগঠন ছিল। লীগের রাজনীতির কবর দিতে হবে। গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। ৮ দলের একটি দল আমি ডামির নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকাতে চেষ্টা করছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথ চলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ করে দিয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন শুধু আমলাতন্ত্রের রুটিন কাজ বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়, এটা নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি বিষয়। আইনের শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐকমত্যের উপর প্রথিত থাকে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান সংবিধানকে আমূল পরিবর্তনের কথা বলে না, এটা সংবিধানকে উপযুক্ত সংশোধনীর কথা বলে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন বলেন, বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হবে। রোহিঙ্গা সমস্যা বড় সমস্যা হিসেবে সরকার বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এটা সমাধানে সরকার কাজ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।